আজকের ভিডিওটিতে রিভিল করা হবে ওই 4 জন মেয়ে কেন হোস্টেলের বাইরে বেরোতে পারে না, কোন অদৃশ্য শক্তি ওদের আটকে রেখেছে ওই হোস্টেলের ভিতরে। 1 জানুয়ারির রাতে কি এমন ঘটেছিল এই হোস্টেলে যা এই 4টি মেয়ে আজ অব্দি কাউকে বলতে পারেনি। ওই অদৃশ্য আত্মার হাত থেকে মধু কি মুক্তি পাবে, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে হবে। আজ আমি বলিউডের চরম ভূতের খৌফ সিরিজটিকে খুব সংক্ষেপে এক্সপ্লেন করার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই সিরিজটি প্রথম 4টি এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে আই বাটনটি চেক করে দেখে নিতে পারেন। 4 নম্বর এপিসোডের প্রথম সিনেই আমরা আবার পাস্টের কিছু ঘটনা দেখতে পাই। আমরা দেখতে পাই যে জুম তার কাজে বেরোচ্ছে। জুম একজন এয়ার হোস্টেস। অনু তার রুমেই রয়েছে, কিন্তু অনু প্রচন্ড অসুস্থ, তার গায়ে প্রচন্ড জ্বর রয়েছে। অনু জুমকে বলল, বাইরে যাস না, সবার সাথে কিছু না কিছু হচ্ছে, কিছু তো আছে। জুম বলল, আমার লিভ শেষ হয়ে গেছে, আমাকে কাজে যেতেই হবে, নইলে চাকরি থাকবে না। এই কথাগুলো বলার সময় আমরা মিররে দেখতে পাই যে অনুর চুল ধরে কেউ তাকে উপর দিকে টেনে তুলছে। অনু চিৎকার করে বসে পড়ল। জুমও ভয় পেয়ে গেছে অনুর এই ব্যবহারে। ও কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে অনু? এখন অনুর মধ্যে রয়েছে সেই অশরীরী রক্তচক্ষু নিয়ে গর্জে উঠে একটা খারাপ নোংরা গালি দিয়ে সে জুমকে বলল, তোরা কেউ এই হোস্টেল থেকে কোথাও যাবি না। নিকি এসে জুমকে টেনে নিয়ে গেল। এরপর কাহিনী আবার বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা দেখেছিলাম সেই প্রেত মধুকে টেনে রুমের ভিতরে নিয়ে গিয়েছিল। সারা হোস্টেলে কারেন্ট অফ হয়ে যায়। সেই সময় ওয়ার্ডেন একটি টর্চ নিয়ে মধুর দরজার সামনে এসে ধাক্কা দিতে গিয়ে দেখে সেটা খোলাই রয়েছে। ওয়ার্ডেন ভিতরে ঢুকে দেখলো মধু অদ্ভুত ভাবে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ মধু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পরদিন হোস্টেলে ডক্টর শিল্পা এলো মধুকে তার সাথে নিয়ে যেতে। হোস্টেলের একটি মেয়ে কাল রাতে মধুর সাথে কি হয়েছিল জানতে চাইলে মধু বলল, জানি না, আমি ঘুমোচ্ছিলাম, তখনই এই বাল্বটা ফিউজ হয়ে গেল আর আমি চিৎকার করতে শুরু করলাম। আমি আর এখানে থাকতে পারছি না, এই রুমে আমার সাথে অদ্ভুত কি সব হচ্ছে। অর্থাৎ কাল রাতের ঘটনাটা মধুর একবার মনে হচ্ছে সত্যি ঘটেছিল, আবার একবার মনে হচ্ছে যে ও স্বপ্ন দেখেছে। ওর মাথা ঠিকঠাক কাজ করছে না। ডক্টর শিল্পা ওয়ার্ডেনকে বলল, আপনার অবাক লাগে না যে এই 4 জন মেয়ে কখনো হোস্টেলের বাইরে বেরোয় না? কেউ এদের নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করে না? ওদের কোনো ফ্যামিলি নেই, কোনো বন্ধু বান্ধব? ওয়ার্ডেন বলল, একজনের ফ্যামিলি তো হোস্টেল বন্ধ করে দেবার ধমকি দিয়ে গেছে, অন্যজনের হাজবেন্ড বলে পুলিশ নিয়ে আসবে। আমি ওদের বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত, কিন্তু ওরা কিছুতেই বাইরে যেতে চায় না। আপনি তো একজন সাইকিয়াট্রিস্ট, আপনি ওদের সাথে কথা বলে দেখুন না। এরপর মধুকে নিয়ে ডক্টর শিল্পা তার বাড়িতে চলে গেল। তান্ত্রিক ওদিকে হোস্টেলে এসে জুমকে জিজ্ঞেস করলো, ওই মেয়েটি এখন কেমন আছে? জুম বলল, কাল রাতে ওর সাথে কিছু একটা হয়েছিল, ওর লোকাল গার্জেন ওকে সাথে নিয়ে গেছে। তান্ত্রিক বলল, ও ফিরে আসবে, এখানে কিছু একটা আছে যা ওকে ফিরিয়ে আনবে। জুমকে একটা ওষুধ দিয়ে তান্ত্রিক বলল, যখন ও আসবে তখন শেষবারের মতো এই ওষুধটা ওকে খাইয়ে দেবে। মধু ডক্টর শিল্পাকে পায়ের ওই ক্ষতটা দেখালো, যেটা এখন দগদগে ঘায়ে পরিণত হয়েছে। ডক্টর শিল্পা বলল, কোনো বিষাক্ত পোকায় কেটেছে মনে হচ্ছে। ডক্টর ওষুধপত্র লাগিয়ে দিয়ে মধুকে জিজ্ঞেস করলো, ওয়াচম্যান বলছিল তোমার রুমে স্লিপিং পিলস পাওয়া গেছে, তুমি রোজ সেগুলো খাও? মধু বলল, ম্যাম, আমার ঘুম আসে না, ভয়ানক সব স্বপ্ন দেখি। যেমন কাল দেখলাম আমি ঘুমাচ্ছি, হঠাৎ আমার ঘরের দরজা ধাক্কা দেবার শব্দ হলো। আমি দরজা খুলে ওই 4 জন মেয়েকে ওদের রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম। তখন কেউ আমাকে ধাক্কা দিল আর টেনে ঘরের ভিতরে নিয়ে গেল। ডক্টর শিল্পা বলল, তোমার সাথে পাস্টে ঘটে যাওয়া ঘটনার জন্যই তুমি খুবই ট্রমায় রয়েছে, আমার মনে হয় সেই থেকেই এগুলো হচ্ছে। মধু বলল, কিন্তু হোস্টেলের অন্য মেয়েরাও বলে যে ওই রুমটাতে কিছু একটা আছে, ওরা তো হোস্টেলের বাইরেও যায় না, আমি দেখেছি ওদের শরীরে কোনো ধরনের ঘায়ের চিহ্ন থাকে। ডক্টর শিল্পা ওয়ার্ডেনকে ফোন করে ওই মেয়েগুলোর সাথে কথা বলার অনুমতি চাইল। ডক্টর শিল্পা বলল, আমার মনে হয় ওদের সাথে কিছু একটা হয়েছে। সেদিনই রাত্রে কিয়ারা কিচেন থেকে পপকর্ন নিয়ে যাবার সময় দেখলো বারান্দায় মধু কেমন ভয়ঙ্কর ভাবে দাঁড়িয়ে রয়েছে আর গর্জন করছে। কিয়ারা আস্তে আস্তে কাছে গিয়ে বলল, মধুদি ঠিক আছো? মধু ঘুরে দাঁড়িয়ে অন্য গলায় বলল,
ভিতরে যা। কিয়ারা ভয় পেয়ে দৌড়ে ওর মায়ের রুমে চলে গেল। সকালে উঠে কিয়ারা মধুকে একদম স্বাভাবিক দেখলো, যেন কাল রাত্রে কিছুই হয়নি। কিয়ারা অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। অন্যদিকে ডক্টর শিল্পা হোস্টেলের মেয়েদের রুটিন চেক আপ করার ছলনায় ওদের সাথে কথা বলতে এসেছে, যাতে করে ওদের সাথে কি হয়েছিল সেটা জানতে পারা যায়। কোমলের সাথে কথা বলে জানতে পারা গেল যে ও ভাগলপুর থেকে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে কোর্স করার জন্য এখানে এসেছিল। অনু মারা যাওয়ার পর থেকে ও আর এখান থেকে বেরোতে পারেনি। জুম বলল ও কোহিমা শহর থেকে এসেছে। ও সারা দুনিয়াটা ঘুরে দেখতে চেয়েছিল। এখানে আসার পর ওর স্বপ্ন ভেঙে গেছে। কেউ ওর দিকে তাকালে এখনো প্রচন্ড রাগ হয়। অনুর সাথে ওর খুবই ভালো বন্ধুত্ব ছিল। রিমা আর নিকি বলল অনুর ব্রেকআপ হয়ে যাবার পর থেকেই ও কেমনই হয়ে গিয়েছিল। 31শে ডিসেম্বর ওর ব্রেকআপ হয়ে যায়। ও সব সময় হ্যালুসিনেট করতো, কিছু একটা হয়েছিল ওর। করিডোরে দৌড়ে বেড়াতো, চিৎকার করতো। এরপর তো ওকে রুমে বন্ধ করে রাখা হতো। একটি মেয়ে বলল 1 জানুয়ারির রাতে মনে হয় ওদের মধ্যে ফিজিক্যালি কোনো ফাইট হয়েছিল। ওদের সারা শরীরে দাগ ছিল। ওদের সবাইকে হোস্টেলের গ্রাউন্ডে নিয়ে এসে ডক্টর শিল্পা বলল যে ভয় পেও না, বাইরে চলো। কোমল বাইরে বেরোলে একটা অদ্ভুত চিৎকার শুনতে পেল। কেউ যেন বলছে ভিতরে যাও। আর কোমলের গালে আঁচড় দেবার রক্তাক্ত দাগ দেখতে পাওয়া গেল। মধু অভিষেকের কাছে গিয়ে বলল এভাবে একসাথে থাকা যায় না। তোমাকে গিল্টি ফিল করে আমার সাথে এভাবে থাকতে হবে না। আর তাছাড়া আমার জীবনে অনেক সমস্যা রয়েছে। অভিষেক বলল তোমাকে ছাড়াও আমি শান্তি পাই না। ডক্টর শিল্পা ওয়ার্ডেনের কাছে গেলে ওয়ার্ডেন জিজ্ঞেস করলো ওরা নিজেদের এমন ভাবে হার্ম করছে কেন। ডক্টর শিল্পা বলল ওদের মাথার মধ্যে কোনো ট্রমা বা কোনো খফ রয়েছে, যার জন্য ওরা এরকম করছে। ডক্টর শিল্পা এখনো কোনো ভূত প্রেতের কথায় বিশ্বাস করতে চায় না। ডক্টর শিল্পা বলল হতে পারে অনুর সাথেই কিছু হয়েছিল। ওয়ার্ডেন বলল ও এখান থেকে সম্পূর্ণ সুস্থ বেরিয়েছিল, আমি নিজে ওকে ছাড়তে গিয়েছিলাম। ডক্টর শিল্পা বেরিয়ে যাওয়ার সময় নিকি ওকে বলল আমি এখান থেকে বেরোতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অফিসার ইন্দু ওদিকে সেই তান্ত্রিকের বাড়ি গেল, দেখলো প্রচন্ড অসুস্থ রয়েছে সেই তান্ত্রিক। ইন্দু বলল কতগুলো মেয়েকে মেরেছো তুমি, আমার ছেলের সাথে কি করেছিলে? তান্ত্রিক বলল মারতে হয়েছে, ওদের রক্ত আমাকে খেতে হয়, আমার কাছে আর বেশি দিন নেই। জিভা আমার মেরে ফেলা লাশগুলোকে ফেলে দিয়ে আসতো। ডক্টর শিল্পার বাড়ি থেকে কাজে বেরোনোর জন্য রেডি হচ্ছিল মধু। হঠাৎ আয়নায় আবারও সেই ভূতকে দেখতে পেয়ে প্রচন্ড জোরে চিৎকার করে উঠল মধু, এত জোরে যে দোতলায় বসে থাকা কিয়ারাও শুনতে পেল। কিয়ারা আস্তে আস্তে নেমে এসে মধুর রুমের দিকে এগোলে দেখলো মধু সম্পূর্ণ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। ও ঠিক কাজে বেরিয়ে যাচ্ছে। বাসের জন্য অপেক্ষা করছিল মধু। তখন সেখানে নকুল তার গাড়ি নিয়ে এসে বলল চলো আমি ড্রপ করে দিই। একরকম জোর করেই মধু গাড়িতে উঠে বসলো। সেদিনের পর থেকে আর ওর নকুলকে ভালো লাগছিল না। এখন ও জেনে গেছে যে এই সেই ছেলে, কিন্তু নকুলকে সেটা ও বলল না। মধু বলল গোয়ালিয়রে থাকার সময় আমি প্রচন্ড ভীতু ছিলাম, কিন্তু এখানে আসার পর সাহস হয়েছে। আমি অভিষেককে সবটা বলেছি, ওই ছেলেগুলোর শাস্তি হওয়া দরকার। এবার আমরা পুলিশে যাব। তখনই হঠাৎ আমরা নকুলের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করলাম। নকুল বলল হ্যাঁ তোমার ধারণাই ঠিক, সেদিন কলেজে আমরাই ছিলাম। আমি বরাবর তোমাকে ভালোবেসেছি আর তুমি আমাকে কোনোদিন পাত্তা দাওনি। বোর্ডিং এ থাকাকালীন আমার সমস্ত টাকা আমি তোমার পিছনে খরচ করতাম, কত কিছু দিয়েছি তোমায়, কিন্তু শেষ পর্যন্ত কি পেলাম? অভিষেকের ফরওয়ার্ড করা মেসেজ যে তুমি ওর গার্লফ্রেন্ড। মধু চিৎকার করে বলল গাড়ি থামাও নকুল, কিন্তু নকুল কিছুতেই গাড়ি থামাচ্ছিল না। ওরা একটা ফাঁকা জায়গায় চলে আসে। হঠাৎ মধু পেপার স্প্রে ছুঁড়ে মারলো নকুলের মুখে, আর নকুল গাড়ি থামাতে বাধ্য হলো। মধু গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যেতে যাবে, তখনই সেখানে নকুলের দুজন বন্ধুও চলে এলো আর মধুকে ধরে ফেললো। নকুল মধুকে প্রচন্ড মারধর করে অজ্ঞান করে দেয়। ওরা চাইছিল মধুকে মেরে ফেলতে, কারণ ও সব জানতে পেরে গেছে আর ও বলছে যে পুলিশে যাবে। হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হলো আর সেই সুযোগে মধু পালিয়ে যায়। চারিদিক অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে আবার অঝরে বৃষ্টি। সবাই খুঁজতে শুরু করলো মধুকে। ক্লাবের সেই ছেলেটা দেখতে পেয়ে গিয়ে মধুকে ধরে ফেললো, কাদার মধ্যে মধুর মুখটাকে ঢুকিয়ে দিল আর তারপর বাকিদের ফোন করলো। হঠাৎ মধুর উপর সেই ভূত আবার ভর করে, ছেলেটাকে চেপে ধরে আর দাঁত দিয়ে ওর গলার নলিটা ছেড়ে দেয়। এরপর সেখানে আরেকটি ছেলে আসে আর তাকে মধু একটা ভাঙা জেসিপির মধ্যে গেঁথে দেয়। ওদিকে নকুল ওর বন্ধুদের এই অবস্থা দেখে রীতিমতো ভয় পেয়ে গেছে। এবার ও সেখান থেকে পালায়। মধু সোজা হোস্টেলে যায় আর ওই 4 জন মেয়ের ঘরের দরজায় ধাক্কা দিতে শুরু করে। জুম বাইরে বেরিয়ে মধুকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু ও বুঝতে পারে যে এ মধু নয়। ভিতরে ঢুকে ওরা দরজা দিয়ে দেয়। ওদিকে ইন্দুকে থানায় ডেকে পাঠানো হয়েছে। থানায় গেলে কমিশনার জানালো যে তোমার ছেলে জিভা মারা গেছে, নদীতে তোমার ছেলের অর্ধদগ্ধ লাশ পাওয়া গেছে, আর সেটা পাওয়া গেছে জানুয়ারিতে। ইন্দু কাঁদতে কাঁদতে ওয়ার্ডেনের কাছে এসে বলল সেই 1 জানুয়ারি ওর সাথে নিশ্চয়ই কিছু একটা হয়েছিল। ওই
তান্ত্রিকে নিশ্চয়ই মেরেছে আমার ছেলেকে, আমিও ওকে মেরে ফেলব। সকালে মধুর জ্ঞান ফিরলে ও দেখলো হোস্টেলের করিডোরে ও পড়ে রয়েছে। অভিষেক ওর সাথে দেখা করতে এলে মধু তাকে সমস্তটা বলল যে ওই ছেলেগুলোকে সে মেরে ফেলেছে। নকুলই সেই ছেলে যে আমার ক্ষতি করেছিল, ও নিজের মুখেই সেটা স্বীকার করেছে। অভিষেক বলল কিন্তু নকুল তো বেঁচে আছে, আজ সকালেই আমাকে ফোন করেছিল। অভিষেকের মনে হয় মধু সম্পূর্ণ ট্রমাটাইজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেগুলো বলছে সেগুলো সবই ও স্বপ্নে দেখেছে, আর সেগুলো ওর সত্যি মনে হতো। অভিষেক বলল এখান থেকে চলো। ব্যাগপত্রগুলো আনতে যাওয়ার সময় জুম আর রিমার সাথে দেখা হলো মধু বলল তোমরা জানো আমার সাথে কি হচ্ছে? তোমরা বলো যে ওই রুমে কি রয়েছে, আমি পাগল হয়ে যাচ্ছি। রিমা বলল একজন তান্ত্রিক আছে আর সেই এর আসল কারণ বলতে পারবে, তুমি একবার তার সাথে দেখা করো। ওদিকে নিকিও হোস্টেল থেকে বেরিয়ে যাবার সাহস করেছে, তবে সেটা সাবধানে নয়। ওকে অজ্ঞান করার ইনজেকশন দিয়ে সেখান থেকে নিয়ে গেল ডক্টর শিল্পা, সাথে নিকির মা ও বোনও ছিল। রাস্তায় ওরা দেখলো জঙ্গলে প্রচুর পুলিশ রয়েছে, সেখানে দুটো মৃতদেহ পাওয়া গেছে। এদিকে মধু সেই তান্ত্রিকের কাছে গেল কথা বলার জন্য। মধু তান্ত্রিককে বলল যে ওই রুমে কিছু রয়েছে। তান্ত্রিক বলল কোনো প্রেত তোমাকে কাবু করে রাখ, তখন তোমার মনে হয় যে তুমি স্বপ্ন দেখছো। ওই রুমটাতে কেউ আটকে আছে, আমি সেটা অনুভব করেছি। মধু দেখলো হঠাৎ তান্ত্রিকের বাড়ির মেন গেটটা বন্ধ হয়ে গেল। ভয় পেয়ে মধু সেখান থেকে চলে যেতে চাইলে দেখলো দরজা বন্ধ রয়েছে। তান্ত্রিক মধুকে অজ্ঞান করে সে বেসমেন্টে নিয়ে গেল তার রক্ত বের করার জন্য। একমাত্র মধুর রক্ত আর তার আত্মাই ওকে বাঁচাতে পারবে, কারণ ওর ওপর কোনো অভিশাপ রয়েছে। মধুর গলা কেটে রক্ত বের করতে যাবে, ঠিক সেই সময় পুলিশের লোক নিয়ে অফিসার ইন্দু সেখানে চলে আসে আর সারা বাড়ি সার্চ করতে শুরু করে। যখন কিছু না পেয়ে ওরা চলে যাচ্ছিল, তখন এদিকে মধুর জ্ঞান ফিরে এসেছিল আর ও চিৎকার করে ওঠে। সেই শব্দ ইন্দুর কানে যায়। ও চারদিকের দেওয়াল আর আলমারিগুলো দেখতে গিয়ে সে বেসমেন্টের দরজাটা খুঁজে পায়। নিচে গিয়ে তান্ত্রিকের দিকে বন্দুক তাক করে মধুকে চলে যেতে বলে আর বলে পুলিশ ডেকে নিয়ে আস। মধু চলে গেলে তান্ত্রিক বলল আমাকে মেরে ফেললে তোমার ছেলের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। ইন্দু হেসে বলল আমার ছেলে মরে গেছে। তান্ত্রিক বলল ওর আত্মাই ওই হোস্টেলের রুমটাতে আটকে রয়েছে, ওই মেয়েগুলো নিশ্চয়ই ওর সাথে কিছু করেছিল। একমাত্র আমি তোমাকে ওর আত্মার সাথে কথা বলাতে পারি, তবেই তুমি জানতে পারবে ওর সাথে ঠিক কি হয়েছিল। ইন্দু তো মা, তাই ও একটা গোপন রাস্তা দিয়ে তান্ত্রিককে বেরিয়ে যেতে দিল। ওদিকে নিকিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ওর সিটি স্ক্যান করানো হচ্ছে। বাইরে ওয়ার্ডেন, নিকির মা, বোন সবাই বসে রয়েছে। ডক্টর শিল্পা নিকির কাছেই ছিল। হোস্টেলের বাকি তিনজন ওয়ার্ডেনকে ফোন করে জিজ্ঞেস করলো নিকি কেমন আছে। ওয়ার্ডেন বলল নিকি বেশ ভালো আছে, ওর কিচ্ছু হয়নি। তোমরা শুধুই বাইরে যেতে ভয় পাও, এবার তোমরাও নিজের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। কিন্তু নার্স আর ডক্টর শিল্পা দেখলো মেশিনের ভিতরে অদ্ভুত কিছু একটা হচ্ছে। নিকির পা দুটো নড়ছে। হঠাৎ নিকি ছটফট করতে শুরু করলো আর ওর মাথাটা মেশিনের ভিতরে জাস্ট পেস্ট হয়ে গেল। হাজার চেষ্টা করেও নার্স মেশিন বন্ধ করতে পারলো না। এরপর ওয়ার্ডেন আবার রিমাদের ফোন করে নিকির মৃত্যুর খবর দিল। কান্নায় ভেঙে পড়লো ওরা, কারণ ওরা খুবই ভালো বন্ধু ছিল। ওরা নিকিকে বারণও করেছিল বাইরে যেতে, কিন্তু ও শোনেনি। ওদিকে অভিষেকও মধুকে ভর্তি করেছে। অফিসার ইন্দু ওর সাথে কথা বলতে এসেছে। কিন্তু মধুকে জিজ্ঞেস করলো ওই রুমটা থেকে কিছু আছে, কিন্তু মধু তখন চুপ করে রইল। অভিষেক ওষুধ আনতে গিয়ে ওই দুটো বডি পাওয়ার খবর টিভিতে টেলিকাস্ট হচ্ছে সেটা দেখলো। এবার অভিষেক বুঝতে পারলো যে মধু সেদিন ঠিকই বলছিল। ও মধুর কাছে এসে ওকে গোয়ালিয়র ফিরে যেতে বললে মধু বলল এই অবস্থায় আমি কিছুতেই গোয়ালিয়র ফিরতে চাই না। ডক্টর শিল্পা ওয়ার্ডেনকে ফোন করে আবার ওই মেয়েগুলোর সাথে কথা বলতে চাইলে ওয়ার্ডেন বলল হোস্টেল বন্ধ করবার নোটিশ এসে গেছে, এবার আমি আর কোনো রিস্ক নিতে চাই না, ক্ষমা করবেন। ওয়ার্ডেন ওই তিনজন মেয়ের কাছে এসে জিজ্ঞেস করলো সেই রাতে কি হয়েছিল। পরের সিনে আমরা আবার পাস্টের কিছু ঘটনা দেখতে পাই। আসলে এখানে আমরা জানতে পারবো হোস্টেলে সেদিন হয়েছিলটা। তো সকালে হোস্টেলটা রং করছিল অফিসার ইন্দুর ছেলে জিভা, আর মধুর রুমে ওরা 5 বান্ধবী নিজেদের মধ্যে গল্প করছিল। জিভা রুমে এসে বলল বাকি রংটা কোথায় লাগাবো। আসলে জিভা অনুকে খুবই পছন্দ করত। এখানে জিভা প্রায়ই আসা যাওয়া করে। ওরা সবাই খুব মজা করে ওই বাকি রংটা দিয়ে দেওয়ালে পেন্টিং করল। অনু সেই সময় দেখলো যে জিভার হাত কেটে গেছে। অনু জিভার হাতটা ব্যান্ডেজ করে দিল। জিভা অনুর দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখে রিমা বলল চলো হয়ে গেছে, এবার এখান থেকে যাও। নিজের ব্যাগ নিতে গিয়ে জিভার পকেট থেকে সে লেজার লাইটটা পড়ে গেল। এটা দেখে সবাই জানতে পারলো যে এই রোজ রাতে অনুর উপর লেজার লাইট মারে। ওদের সাথে লেজার লাইটটা নিতে গিয়ে ঝগড়া হয়ে যায় জিভার। রিমা ওকে এক থাপ্পড় মেরে দেয়। জিভা ওদের প্রচন্ড নোংরা ভাষায় গালাগালি দিতে দিতে এখান থেকে চলে যায়। 31শে ডিসেম্বর সকালে সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। আজ রাত্রে অনুর নতুন ভাড়া ঘরে ওরা পার্টি করবে, কিন্তু রিমা থাকবে না। ওর মেয়ের সাথে আজও দেখা করতে নয়ডা যাবে। রিমা ওর মেয়ে মিনির সাথে অনেক সময় কাটালো। আইসক্রিম কিনে দিল,
হেয়ার ব্যান্ড কিনে দিল। ওদের জন্য বাইক নিয়ে বাইরে অপেক্ষা করছিল রিমার হাজবেন্ড। রিমা দ্বিতীয়বার প্রেগনেন্ট, ডক্টরের কাছে দেখাতে যাবার ছিল। রিমার হাজবেন্ড বলল, বাবা বলেছে এখন আর হোস্টেলে থাকতে হবে না, এখানেই থাকো। রিমা বলল, কিন্তু পরশু আমাকে অফিসে যেতেই হবে, তাছাড়া বোনাস দেবে না। আসতে সপ্তাহে আমি বাড়ি যাব। মিনি ওর বাবার সাথে চলে গেল। আসলে রিমা ওর হাজবেন্ডকে মিথ্যা কথা বলল। রিমা ওর নতুন ফ্ল্যাটে গেল, কাঁদতে কাঁদতে বলল, আমি ঘর যেতে চাই না। ঘর গেলেই ডক্টর যেই দেখবে যে আমার মেয়ে আছে, তখন আমার আবার অ্যাবর্শন করে দেবে ওরা। কিছুক্ষণ পর রিমা দেখলো পাশের ফ্ল্যাটে কোনো ওকেশন হচ্ছে। রিমা অনুকে বলল, এটা তোর বয়ফ্রেন্ডের ঘর না? ঘরে ফাংশন হচ্ছে অথচ তোকে ডাকেনি? অনু বলল, ও জানেই না যে আমি এখানে ভাড়া এসেছি। রিমা বলল, এই ছেলে তোকে কোনো দিন বিয়ে করবে না। এরপর সেখানে কোমল আর নিকি এলো, আর ওরা পার্টি করতে শুরু করলো। ঠিক তখনই সেই ফ্ল্যাটের ছেলে তার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে এসে অনুদের সাথে নোংরামি করার চেষ্টা করে। কার চেঁচামেচি হওয়ায় আশেপাশের লোকজন আর ফ্ল্যাটের মালিকও সেখানে চলে আসে। তাদের মধ্যে একজন কোমলকে দেখিয়ে বলে, এ তো কল গার্ল, এরা এখানে কি করছে? মালিক রেগে গিয়ে অনুদের বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে বলে। রিমা, নিকি আর কোমল হোস্টেলে চলে যায়। অনু বলে, আমি পরে আসছি। ওরা চলে গেলে অনু ছাদে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে জানতে পারে যে আজ ওর বয়ফ্রেন্ডেরই এনগেজমেন্ট ছিল। অনু কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে গেল, আর একাই হোস্টেলে ঢুকবার সময় জিভা আবার ওর উপর লেজার লাইট মারলে অনু বলল, সাহস আছে তো হোস্টেলের ভিতরে ঢুকে দেখা। এরপর ও ছাদে গিয়ে দেখলো যে সেখানে বাকিরা বসে রয়েছে। ওদের সবটা জানালো অনু। এরপর অনু দেখলো যে সত্যি জিভা ছাদে চলে এসেছে, আর সবার সামনে অনুকে ধরে ওর সাথে জোর করার চেষ্টা করছে। বাকিরা ছাড়াতে এলে জিভার সাথে বাকি মেয়েগুলোর হাতাহাতি হয়। জিভা রক্তাক্ত অবস্থায় পড়েছিল। রিমা বলল, ওয়ার্ডানকে ডেকে নিয়ে আস। রিমা দেখলো ওয়ার্ডান আর অফিসার ইন্দু এই মাত্র হোস্টেলে ফিরলো, আর ওরাও ড্রিঙ্ক করে রয়েছে। তখন জিভা আবার অকথ্য নোংরা ভাষায় ওদের গালি দেওয়াতে রিমা রেগে গিয়ে জিভার গায়ে আগুন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ওদের সম্বিত ফিরলে নিকি আর কোমল একটা চাদর দিয়ে সেই আগুন নেভায়। ততক্ষণে জিভা জ্বলে গেছে, আর ওরা ভাবলো যে জিভা মরেও গেছে। ওরা সবাই প্যানিক করতে আরম্ভ করলো, এবার কি হবে। ওদিকে ওয়ার্ডান ছাদে আগুন জ্বলতে দেখে ইন্দুকে নিয়ে সেখানে যেতে যায়। তবে তার আগে প্রচন্ড তৎপরতার সাথে ওরা একটা কাপড়ের মধ্যে জিভার দেহকে বেঁধে টানতে টানতে তিনতলায় অনুর রুমে নিয়ে গিয়ে ওই ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রাখতে যাবে। তখন অনু দেখলো যে জিভা এখনো বেঁচে রয়েছে, কিন্তু ওরা ফেসে যাবার ভয়ে ওই অবস্থাতে জিভাকে ট্রাঙ্কে ঢুকিয়ে ট্রাঙ্কের দরজা বন্ধ করে দেয়। এদিকে ওয়ার্ডান এসে কি হয়েছে, এত কিসের আওয়াজ জিজ্ঞেস করলে অনু ট্রাঙ্কের উপর চেপে বসে। আর কোমল বলল যে অনুর ব্রেকআপ হয়ে গেছে, তাই অনু খুব কান্নাকাটি করছিল। ওয়ার্ডান ওদের বকাঝকা দিয়ে নিজের ঘরে চলে যাবার পর ওরা ট্রাঙ্ক খুলে দেখলো জিভা মারা গেছে। ওরা একটা গাড়িতে করে জিভার মৃতদেহকে নদীতে ফেলে দিয়ে আসে। এই ছিল নিউ ইয়ারের রাতের ঘটনা। এবার আমরা বুঝতে পারি যে ওই রুমে জিভার আত্মাই বন্দী হয়ে রয়েছে, ওদের সাথে বদলা নিচ্ছে। ওই চারজনকে ওই হোস্টেলে বন্দি করে রেখেছে, বাইরে কিছু মতেই বেরোতে দেয় না। তারপর থেকে অনু ওই রকম বিহেভ করতে শুরু করেছিল। ওকে জিভার আত্মা সব সময় দেখা দেয়। অনু পাগল হয়ে যাচ্ছিল। একসময় অনু বলে, আমি আর এখানে থাকবো না, বাড়ি যাবো। ওয়ার্ডান নিজে ওর গাড়িতে করে অনুকে বাড়ি পৌঁছে দিতে যায়, কিন্তু রাস্তায় গাড়ির ডিকি নিজেই খুলে গিয়ে অনুর ব্যাগপত্র সব পড়ে যায়। ওয়ার্ডান সেগুলো তুলতে গেলে অনু দেখে গাড়িতে জিভা বসে রয়েছে, আর ও ভয় পেয়ে গিয়ে পালাতে গেলে একটা গাড়ি এসে অনুকে ধাক্কা দেয়, আর রাস্তাতেই অনুর মৃত্যু হয়। এবার কাহিনী আবার বর্তমানে শিফট করা হয়েছে। আমরা দেখি যে প্রচন্ড বৃষ্টি পড়ছে। মধু অভিষেকের ঘরেই শুয়ে রয়েছে। হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল। মোম জ্বালাতে বাইরে গেলে অভিষেক ফিরে এসে দেখলো মধু রুমের ভিতর নেই। বারান্দায় অদ্ভুত ভাবে দাঁড়িয়ে রয়েছে মধু, আর মধু যে নর্মাল নেই সেটাও অভিষেক দেখতে পেল। এবার অভিষেক নিজের চোখে দেখলো মধুর রাত্রের সেই ভয়ঙ্কর রূপ। ওই বৃষ্টির মধ্যেই দরজা খুলে মধু হোস্টেলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। অভিষেক আটকাতে গেলে মধু অভিষেককে জোরে ধাক্কা দিল। রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে রইল অভিষেক। সেই রাত্রে হোস্টেল খালি করে দেওয়া হচ্ছিল। হোস্টেলের প্রায় সব মেয়েরাই চলে গেছে, শুধু ওই তিনজন ছাড়া। ওয়ার্ডেন দেখলো যে ওরা তিনজন হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে চলে যাবার জন্য। রিমা প্রথমে বেরোতে গেলে জুম বলল, দাঁড়াও, আমি প্রথমে যাব। কিছুটা এগিয়েছে জুম, ঠিক তখনই রিমার লেবার পেন শুরু হয়ে যায়। কোমল জুমকে ডাকলো। ওরা তিনজন মিলে রিমাকে ধরে আবার হোস্টেলের ভিতরে নিয়ে গেল। অনেক নার্সিং হোমে ফোন করলেও কোনো নেটওয়ার্ক পাওয়া গেল না। এই পরিস্থিতিতে হোস্টেলে তখনও সরলা বলে একটা মেয়ে ছিল, ও ডাক্তারে পড়ছিল। সরলা বলল এখানেই ডেলিভারি করাতে হবে। তার জিনিসপত্র ও নিজের ঘর থেকে আনতে যাওয়ার সময় সরলা দেখলো মধু বারান্দায় দাঁড়িয়ে আছে। ও মধুর সামনে যেতেই মধু সরলাকে তুলে আছাড় মারলো। আওয়াজ পেয়ে জুম ওর কাছে গিয়ে দেখলো মধু সেখানে দাঁড়িয়ে রয়েছে। পলকের মধ্যে ওর কাছে এসে মধু জুমকে ধরে ফেললো
আর টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে গেল। তখন সেখানে হোস্টেলের একটা লোক এসে মধুকে ধরলো। কেউ মধুর সাথে পেরে উঠছিল না। ঠিক তখনই জুম একটা ভারী জিনিস দিয়ে মধুর মাথায় আঘাত করলো আর ওকে ওর রুমের খাটের সাথে বেঁধে রাখলো। ওয়ার্ডন ডক্টর শিল্পাকে ফোন করলো আর সরলাকে হসপিটালে পাঠালো এবং রিমার জন্য ডক্টর নিয়ে আসতে বলল। জুম তান্ত্রিককে ফোন করে বলল মধু ফিরে এসেছে, ও প্রচন্ড ভায়োলেন্ট হয়ে আছে, তাই ওকে খাটের সাথে বেঁধে রাখা হয়েছে। তান্ত্রিক বলল ওই বিষটা মধুকে খাইয়ে দাও। জিভা যখন মধুর শরীরে সম্পূর্ণ চলে আসবে তখন আমি যাব ওকে নিয়ে আসতে। জুম মধুর কাছে গিয়ে বিষটা ওকে খাইয়ে দেয়। তখন জিভার আত্মা মধুর মস্তিষ্কের সাথে কথা বলতে শুরু করে। জিভা বলে আমি তোর স্বপ্নটা দেখেছি, আমি তোর ভিতরটা দেখেছি, আমি জানি তোর সাথে কি হয়েছিল, আমি জানি যে তুই বদলা নিতে চাস, বদলা নেওয়া ছেড়ে দে, আমার সাথে চল। সেই সময় ইন্দু আসে জিভার সাথে কথা বল। নিচে ইন্দুর গাড়িতে বসেছিল তান্ত্রিক, ইন্দুই ওকে নিয়ে এসেছে। ও তিনতলার দিকে গেলে ওয়ার্ডন তাকে দেখতে পেয়ে নেয় আর রেগে গিয়ে বলে তোমার এত বড় সাহস, তুমি আবার এখানে এসেছো। ওয়ার্ডনের সাথে তান্ত্রিকের হাতাহাতি হলে তান্ত্রিক ওয়ার্ডনকে সিঁড়ি থেকে একদম নিচের তলায় ফেলে দেয়। ওখানেই ওয়ার্ডন মারা যায়। ওদিকে জিভা মধুকে বলে তুই আমাকে অনুভব করেছিস, আমি ছাড়া তুই কিছুই নয়, সেদিন আমি ওই ছেলেগুলোকে মেরেছিলাম। এবার অনুর মস্তিষ্কে তখন অভিষেকের ছবি আর ভালোবাসা অনুভব করে মধু। জিভার আত্মার সাথে মধুর মস্তিষ্কের ক্রমাগত লড়াই চলতে থাকে। মধুর ভালোবাসা জিভার আত্মাকে হারিয়ে দেয়। জিভার আত্মা মধুর মস্তিষ্ককে কবজা করতে না পেরে ওর শরীর থেকে বেরিয়ে যায় আর মধুর সামনে বসে থাকা ওর মাকে প্রচন্ড জোরে ধাক্কা দেয়। আমরা দেখি একটা কালো ধোঁয়া মধুর শরীর থেকে বেরিয়ে সারা হোস্টেলময় ঘুরে ওই তান্ত্রিকের শরীরে ঢুকে যায়। মধু আস্তে আস্তে উঠে গিয়ে দেখে সেই ধাক্কায় ইন্দু মারা গেছে, কিন্তু মধু এখন নর্মাল। ওদিকে রিমা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। বাচ্চার কান্নার আওয়াজ শুনে মধু ওদের রুমের দিকে গেলে জুম একটা ছুরি নিয়ে ওকে তেড়ে আসে। মধু কাঁদতে কাঁদতে বলে আমাকে ছেড়ে দাও জুম, আমাকে যেতে দাও, আমার মধ্যে আরো নেই। তখন সেখানে তান্ত্রিক চলে আসে আর জুম তাকে চাকু দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তান্ত্রিকের মধ্যে তখন সেই জিভার আত্মা রয়েছে। জিভার গলায় ও বলে ভিতরে যাও। জুম আর কোমল ভয় পেয়ে নিজেদের রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মধু সেখানে দাঁড়িয়ে থাকলেও জিভার আত্মা ওকে কিছুই করে না। ও সোজা রিমার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে রিমার বাচ্চাটাকে চান। কোমলের জুম মিলে চেষ্টা করেও তান্ত্রিককে আটকাতে পারে না। তখন মধু একটা দা নিয়ে এসে ওই তান্ত্রিকের মাথাটা ধর থেকে আলাদা করে দেয়। তান্ত্রিকের নিথর দেহ মাটিতে পড়ে থাকে। সকাল হয়ে এসেছে। তখন সেখানে পুলিশ নিয়ে ডক্টর শিল্পা আসে আর সমস্ত মৃতদেহগুলোকে নিয়ে যাওয়া হয়। মেয়েগুলোর সাথে পুলিশ কথা বলতে চাইলে ডক্টর শিল্পা বলে ও একজন সিরিয়াল কিলার ছিল, অনেক মেয়েকে মেরেছে, এই মেয়েগুলোকেও মারতে এসেছিল, আত্মরক্ষার চেষ্টায় ওরা ওই তান্ত্রিককে মেরে ফেলেছে। এবার রিমা কোমল আর জুম হোস্টেলের বাইরে যায় আর ওদের সাথে আর কোনো কিছুই হয় না। ডক্টর শিল্পা মধুকে নিয়ে যায়। এবার আমরা দেখি 1 মাস পরের ঘটনা। এখানে রিমা কোমল আর জুম রিমার মেয়ে মিনির সাথে খেলছিল। ওদিকে অভিষেককেও হসপিটালে ভর্তি করা হয়েছে আর মধু তার সামনেই বসে রয়েছে। আজ নকুলের এনগেজমেন্ট, কিন্তু এত ভিড়ের মধ্যেও নকুল সব জায়গায় মধুকেই দেখতে পায়। নকুল দোতলায় ফ্রেশ হবার জন্য গেলে সেখানে দেখতে পায় কেউ একজন দাঁড়িয়ে রয়ে। একটু সামনে আসার পর ও দেখতে পেল সেখানে মধু রয়ে। এবার আমরা উপর থেকে নকুলকে নিচে পড়ে যেতে দিই আর সেখানেই নকুলের মৃত্যু হয়। কিন্তু জিভার আত্মা তো মধুর শরীর থেকে বেরিয়ে গিয়েছিল, তাহলে এখন আবার মধুর শরীরে কে রয়ে? আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটিকে এখানেই শেষ করা হল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।